নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকের সব থেকে বড় 22টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। জ্বলছে বাংলাদেশ, আজ এপারেও চিকেন স্নেক রক্ষায় সীমান্তে শক্তি বাড়ালো ত্রিশক্তি কোর। এসএসসি নিয়ে তোলপাড় রাজ্য, এবার বড় কথা বলে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কাদের ভাগ্য খুলবে? স্বাধীনতা সংগ্রামীদের প্রকৃত সম্মান দিচ্ছে মোদী সরকারই, হঠাৎ সাফাই কেন শুভেন্দুর? কল্যাণের বিরুদ্ধে এফআইআর দায়ের রাজভবনে, সাংসদ বললেন উনি ফালতু থার্ড গ্রেডেড লোক। 6ই ডিসেম্বর এক মঞ্চে দেখা যেতে পারে মমতা অভিষেক, বড় বার্তার ইঙ্গিত। 2020 দিল্লি হিংসা, ভারতের সার্বভৌমত্বে আঘাত, উমর খালিদের জামিন বিরোধিতায় আরও কড়া কেন্দ্র। বিস্ফোরণে কাঁপল বিহার রাজনীতি, নীতিশকে 5 বছরের সিএম পদে থাকার প্রস্তাব মহাজোটের। রাজনীতি ভুলে যাও, বিহার ছেড়ে দেব, আবার নতুন চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের। ডিএ মামলার রায়দান কবে? সরকারি কর্মচারীদের অপেক্ষার মধ্যেই বড় বার্তা সামনে। বিহারে ধাক্কা খেল ইন্ডিয়া জোট, রাহুল গান্ধীর স্বীকারোক্তি গভীরে আঘাত। নথিপত্র ছাড়াই 2010 থেকে বাংলায় এসআইআর আতঙ্কে অবৈধ বাংলাদেশির ফেরার হিড়িক, কটাক্ষ সুকান্তর। ভোটের আগে সম্প্রীতির ডাক, এসআইআর চলাকালীন মেগা শো তৃণমূলের, থাকবেন মমতা অভিষেক। মুকুলকে বাঁচাতে মাঠে নামছে বিধানসভা, সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্তে ফের লড়াই শুরু তৃণমূল বিজেপির। 26-এ বেশি নাশকতার মাস্টার মাইন্ড, এনকাউন্টারে খতম শীর্ষ মাও নেতা মাধবী হিদমা। টিএমসির বড় নেতাদের নো, 26-এ কোন পথে হাঁটছে বিজেপি? দিল্লি ব্লাস্টে প্রকাশ্যে 20 লক্ষ টাকার লেনদেনের তথ্য, হামলার নেপথ্যে পাকিস্তানি হ্যান্ডেলার, খোঁজে তদন্তকারীরা। ভোটে লড়তে চাইনি বলছেন দিলীপ, 26-এর আগে সন্ন্যাসের সুর ঘোষের গলায়। যা দেখেন তা সত্যি নয়, বলিউডে কোন রহস্য ভেদ করলেন রণবীর? দিদি ভাইয়ের মধুর বাংলা দুরবস্থার জন্য মমতা মোদীর সম্পর্ককে কাঠগড়ায় তুলল আরএসএস। আই ডোন্ট কেয়ার, হাসিনার ছবি পোস্ট, গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকর্তা। চিড়ে চ্যাপ্টা করা হয়েছে, বিভিন্ন দলে হুঁশিয়ারি চলছে, এবার বিএলওদের নিয়ে করা বার্তা মুখ্য নির্বাচন কমিশনারের। সামনের বছরে বিধানসভা নির্বাচন, চলতি বছরের শেষেই রাজ্যে কৃষক দুরবস্থা নিয়ে আন্দোলনের পথে বিজেপি। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানবো বিস্তারিত খবর। জুলাই বিক্ষোভে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এরপরেই নতুন করে অশান্ত বাংলাদেশ। লকডাউন, বিক্ষোভ, অগ্নিসংযোগের ঘটনায় বিপর্যস্ত পড়শি দেশের স্বাভাবিক জনজীবন। এরপরই উত্তরবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। শুরু হয়েছে আরও কড়া নজরদারি, কার্যত নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে দীর্ঘ সীমান্ত সংলগ্ন প্রতিটি জনপদ। থার্মাল ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে। সীমান্তে ভারতীয় অংশের চেকপোস্টে বসানো হয়েছে বায়োমেট্রিক লক, এমনকি চিকেন স্নেকের সুরক্ষায় তৈরি ত্রিশক্তি কোর। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, উত্তরের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদহ এবং দক্ষিণ দিনাজপুর মিলিয়ে 6 জেলায় প্রায় 1400 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। এর মধ্যে 195 কিলোমিটার সীমান্তে নদী, জমির সমস্যার জন্য কাঁটাতারের বেড়া নেই। আবার নদীর পাড়ে কাঁটাতার ফেলা থাকলেও তাতে নিরাপত্তা পুরোপুরি সুনিশ্চিত হয় না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরেই ওই এলাকার সীমান্ত রক্ষা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে কোচবিহার জেলায়, 550 কিলোমিটার। এরপর দক্ষিণ দিনাজপুরে 250 কিলোমিটার, উত্তর দিনাজপুরে রয়েছে 227 সীমান্ত। এই বিরাট সীমান্তে 2 দিনাজপুর এবং মালদহের অধীনে থাকা প্রায় 700 কিলোমিটার এবং কোচবিহারে 550 কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসএসসি নিয়ে বিতর্ক যেন থামার নাম নেই। একাদশ দ্বাদশের শিক্ষক পদে নিয়োগের পরীক্ষার পরে ফল প্রকাশের পর নতুন নিয়োগের প্যানেলের ইন্টারভিউ তালিকা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। আর এই নিয়েই জটলা, নতুন করে শুরু হয়েছে বিক্ষোভে নতুন চাকরি প্রার্থীরা। এসএসসির প্রকাশিত তালিকায় নাম না থাকায় বিকাশ ভবন অভিযানে নেমেছেন এই চাকরি প্রার্থীরা। এসএসসি ইস্যুতে বার্তা শিক্ষামন্ত্রীর,
অভিজ্ঞতার জন্য দেওয়া 10 নম্বর বাদ দেওয়ার দাবিও তুলেছেন নবীনরা। এর মধ্যে পরিস্থিতি সামাল দিতে আসবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, নতুন এবং পুরনো সকলের ক্ষেত্রেই আমাদের একটাই অনুরোধ, নিয়োগ প্রক্রিয়ার প্রসেস চলছে, পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হাতে দিন। ইন্টারভিউ তালিকা সামনে আসতেই নীতিশ রঞ্জন বর্মন নামের অযোগ্য শিক্ষককে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই প্রসঙ্গে এদিন শিক্ষামন্ত্রী বলেন, নীতিশ রঞ্জন বর্মন বিশেষভাবে সক্ষম। সুপ্রিম কোর্ট থেকে বিশেষভাবে সক্ষমভাবে আইনভাবে ছাড় দেওয়া হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। শিক্ষামন্ত্রী বলেন, 1997 সালের অভিজ্ঞতা কিভাবে কাউন্ট হবে, অনলাইনে আবেদন হয়েছে। কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করেছে, সেই অভিজ্ঞতা দিয়েছে। দুটো ঘটনায় একজনের ক্ষেত্রেই হয়েছে। সমস্ত কিছু এসএসসির ভেরিফিকেশনে ভেরিফাই করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। ব্রাত্যর কথায়, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বলা ছিল বিশেষভাবে সক্ষম কেউ পরীক্ষায় বসতে পারে, সেটা আমরা আইনজীবীর মাধ্যমে কথা বলে আলোচনা করে দেখব। অযোগ্য প্রার্থীদের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সকলকে ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। কেউ এরকম করে থাকলে কমিশন ডাকবে। শূন্য পদ বাড়ানোর বিষয়ে তিনি বলেন, সিট বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। যোগ্য চাকরিহারাদের নিয়েই মূলত কথা হয়েছে। মন্ত্রিসভা বিবেচনা করে দেখবে। যোগ্য কেউ বাদ গেলে আমরা দেখব, তারপর বিবেচনা করা হবে। যোগ্যদের ক্ষেত্রে সরকার সহানুভূতিশীল। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাথমিক পর্যায়ে ভ্যাকেন্সি বাড়ানো নিয়েও কথা হয়েছে। বিজেপি এ রাজ্যে পালন করছে একতা যাত্রা। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে একতা যাত্রা পালন বিজেপির। বীরভূমের কীর্ণাহারে পদযাত্রা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে বিজেপির দেশপ্রেম নিয়ে একের পর এক উদাহরণ দেন তিনি। সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা থেকে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী দেশের বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই নিয়ে তৃণমূলের কম তোপের মুখে পড়তে হয়নি বিজেপিকে। এই আবহের মধ্যেই এবার মুখ খুললেন বিরোধী দলনেতা। পদযাত্রা থেকে শুভেন্দু বলেন, নরেন্দ্র মোদী ভারতের স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত প্রকৃত স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তাদের যথার্থ মর্যাদা দিয়েছেন। দীর্ঘদিন ধরে কংগ্রেস সরকার তাদের নীতি আদর্শ জনগণের সামনে আনতে চাননি। এর মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুও রয়েছেন লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলও রয়েছেন। তিনি আরও বলেন, নরেন্দ্র মোদীজি নেতাজির সমস্ত অপ্রকাশিত ফাইল প্রকাশ শুরু করা হয়েছিল এবং প্রধানমন্ত্রী হওয়ার পর আমাদের দিল্লির রাজপথকে কর্তব্যের পথ বানিয়ে সেখানে নেতাজির মূর্তি স্থাপন করেছেন, প্রকৃত সম্মান দিয়েছে। একইভাবে বল্লভভাই প্যাটেলকেও যোগ্য সম্মান দিয়েছেন। গুজরাটে লৌহ মূর্তি তৈরি করেছেন। সেখানে প্রতি বছরই জন্মজয়ন্তীতে একতা দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এখানে উল্লেখ্য, সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবীন্দ্রসঙ্গীত গান গাওয়ার এক কংগ্রেস নেতা বিধুভূষণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার নির্দেশ দেন। ওই কংগ্রেস নেতা আমার সোনার বাংলা গান গেয়েছিলেন। তারপরেই এমন বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে রাজভবনের তরফে। সম্প্রতি কল্যাণ দাবি করেছিলেন রাজভবনের অন্দরে নাকি বোমা বন্দুক মজুদ রয়েছে। এরপরই গতকাল অর্থাৎ সোমবার বম্ব স্কোয়াড ডাকে রাজভবন। সিআইএসএফ এবং রাজ্য পুলিশকে দিয়ে খোঁজা হয় আগ্নেয়াস্ত্র। তারপর আজ মঙ্গলবার রাজভবন তরফে তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেন, চিঠি পাঠানো মানেই এফআইআর নয়। কোন কোন ধারা? রাজভবন সূত্রে খবর, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহকে উস্কে দেওয়ার অর্থাৎ বিএনএসের 151, 152 নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার জন্য ভারতীয় ন্যায় সংহিতার 197 নম্বর ধারা নিয়ে আনা হয়েছে। পাশাপাশি সামাজিক সম্প্রীতি নষ্টের অভিযোগ, বিএনএসের 196 ধারা এবং পাশাপাশি জনমতের আতঙ্ক সৃষ্টির জন্য বিএনএসের 153(1)(b), 153(1)(c), 153(2) ধারা আনা হয়েছে। সংবাদ মাধ্যমকে দেওয়ায় কল্যাণের প্রতিক্রিয়া। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেন, একটা চিঠি দেওয়া মানে এফআইআর নয়। আমি আইন সিবি আনন্দ বোসের থেকে বেশি বুঝি। ধারা ছাড়ুন। সিবি আনন্দ বোসকে ছাড়বো নাকি আমি? ও যা ইচ্ছা করুক। ওই রকম হাজারটা সিবি আনন্দ বোস দেখেছি। ফালতু লোক, থার্ড গ্রেডেড লোক। আবারও বলছি, থার্ড গ্রেডেড লোক। উস্কানিমূলক কথা বলেছেন তিনি। যত সব ধারা বলল, সব কি ওর ক্ষেত্রে অ্যাপ্লাই করা উচিত? কল্যাণ কি বলেছিলেন? শনিবার চুঁচুড়ায় তৃণমূলের লিগ্যাল সেলের একটি সভায় উপস্থিত হয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে একের পর এক বোমা ফাটাতে থাকেন। 4 নভেম্বরের পর ফের তৃণমূলের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেতে পারে দলের সুপ্রিমো এবং সেকেন্ড ইন কমান্ডকে। আগামী 6 ডিসেম্বর তৃণমূলের সংহতি দিবসের অনুষ্ঠান রয়েছে। সেখানে মঞ্চে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর আবহে দলের সংহতি দিবসের মঞ্চ থেকে মমতা এবং অভিষেককে কি বার্তা দেবেন তা নিয়ে বাড়ছে কৌতূহল। 4 নভেম্বর রাজ্যে এসআইআর এর জন্য এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছিল। ওই দিন এসআইআর আতঙ্কে প্রতিবাদে কলকাতার রাজপথে হেঁটেছিলেন মমতা এবং অভিষেক।
এসআইআর নিয়ে দুইজনই জাতীয় নির্বাচন কমিশন এবং বিজেপিকে নিশানা করেন। আগামী 9ই ডিসেম্বর এসআইআর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর তার 3 দিন আগে তৃণমূলের সংহতি দিবসের অনুষ্ঠান বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকে সংহতি দিবস হিসেবে পালন করবে তৃণমূল। বিগত দিনে এই সমাবেশ পালন করত তৃণমূলের সংখ্যালঘু সেল। এবছর পালন করবে তৃণমূলের ছাত্র যুব শাখা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে 26-এর ভোটের আগে সংহতি দিবসে বড় সমাবেশ করতে উদ্যোগী হয়েছে রাজ্যের শাসক দল। গত বছর দলের এই অনুষ্ঠানে তৃণমূল সুপ্রিমো কিংবা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেউই ছিলেন না। এবার দুজনেরই থাকার কথা। এসআইআর আবহে মমতা অভিষেকের সংহতি দিবসের মঞ্চ থেকে কি বার্তা দেন সেই দিকে তাকিয়ে রয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা। দিল্লি হিংসায় অভিযুক্ত উমর খালিদের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থার অবস্থান কেন্দ্রের। জেলবন্দি উমরের বিরুদ্ধে এবার আরও ভয়ঙ্কর অভিযোগ আনল মোদী সরকার। দিল্লি পুলিশের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেছেন 2020 সালে দিল্লি দাঙ্গা আসলে সুপরিকল্পিত ভারত বিরোধী ষড়যন্ত্র। মঙ্গলবার সুপ্রিম কোর্টে কেন্দ্র বলে 2020 সালে দিল্লি দাঙ্গা কোনো আকস্মিক ঘটনা বা স্বতঃস্ফূর্ণোদিত জনরোষ নয়। এটা সুপরিকল্পিত, সুচিন্তিত এবং পূর্ব পরিকল্পিত দাঙ্গা। এর মাধ্যমে দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে। সিএএ বিরোধিতার নামে আসলে যেটা হয়েছে সেটা শুধু একটা আইনের বিরোধিতা নয়, এটা আসলে পরিকল্পিতভাবে সমাজে বিভাজনের চেষ্টা। এর মাধ্যমে ভারতের সার্বভৌমত্বে আঘাত করার চেষ্টা হচ্ছে। সংশোধিত নাগরিকত্ব আইনের তীব্র আন্দোলন এবং হিংসার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে উমরকে গ্রেপ্তার করেছে ইউপিএ ধারায় মামলা করেছিল দিল্লি পুলিশ। তারপর থেকে একাধিকবার জামিনের আবেদন জানিয়েছেন জেএনইউ এর এই প্রাক্তন ছাত্রনেতা। প্রতিবারই তা খারিজ হয়ে যায়। মাঝে কয়েকবার প্যারোলে ছাড়া পেলেও জেল মুক্তি হয়নি তার। রাজধানীর মাটিতে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলন চলাকালীন 2020 সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ পূর্ব দিল্লির হিংসায় মৃত্যু হয় 53 জনের। এই ঘটনার মূল ষড়যন্ত্রকারী হিসাবে উঠে আসে উমরের নাম। উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ওই বছর সেপ্টেম্বর মাসে তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে দায়ের হয় রাষ্ট্রদ্রোহের মামলা। যদিও উমর খালিদের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছিল। অভিযোগ ওঠে সিএএ এনআরসি বিরোধী শর দমনেই উমরকে জেলবন্দি করা হয়েছে। এখনও জেএনইউ এর এই প্রাক্তন ছাত্রনেতা জামিনের বিরোধিতা করে চলেছে কেন্দ্র। খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।